হ্যাপি, সে যাকেই ভালোবাসে সেই তাকে রিজেক্ট করে চলে যায়। এর কারণ হচ্ছে হ্যাপির বাবা। হ্যাপির কোনো সমস্যা না থাকলেও যত সমস্যা তার বাবাকে নিয়ে। তাই হ্যাপি জব করার জন্য চলে আসে শহরে, যেখানে একজনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক বিয়ে পর্যন্তও গড়ায়, কিন্তু বিয়ের অ্যানাউন্সমেন্টের দিনেই গন্ডগোল বাঁধিয়ে ফেলে হ্যাপির বাবা। এ নিয়ে বাবার প্রতি হ্যাপির শত অভিযোগ, কিন্তু যখন বাবার এসব করার পেছনের ঘটনা জানতে পারে তখন যেন হ্যাপির আর আফসোসের শেষ হয় না। ব্যাপারটা হ্যাপিকে সহ আমাদেরকেও ইমোশনাল করেছে। আমরা নিশ্চিত পুরো ব্যাপারটা জানলে আপনিও ইমোশনাল হয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে রিসেন্ট টাইমে অন্যতম সেরা গল্পের মুভি হ্যাপি রাজের এক্সপ্লেনেশন শুরু করা যাক। হ্যাপি রাজ দীর্ঘদিন ধরে পছন্দ করে আসছে ভার্সিটি বান্ধবী থেনমুজিকে। আজ গ্রাজুয়েশনের দিন হ্যাপি তাই ঠিক করে থেনমুজিকে আজকে সে তার মনের কথা জানিয়েই ছাড়বে। তাই থেনমুজিকে নিয়ে আসে সুন্দর একটা জায়গায়। এরপর লাভ লেটার এগিয়ে দিলে থেনমুজি হাত বাড়িয়েও আবার পেছনে করে নেয়। এইটা দেখে হ্যাপি জিজ্ঞেস করে, কি সমস্যা যে না করছো? আমি কি দেখতে এতই খারাপ? আমার ভালোবাসা কি তুমি দেখতে পাচ্ছ না? আমার ফ্যামিলি কি তোমার সমস্যা? আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে না করার তো একটা কারণ আছে, তাই না? সেটা বলো। থেনমুজি চুপ থেকে হঠাৎ জানিয়ে দেয়, সমস্যা তোমার বাবার। সমস্যাটা তার বাবা, আর এটা শুনে যেন হ্যাপি স্তব্ধ হয়ে যায়। সিন শিফট করে নিয়ে যাওয়া হয় 1996 সালে। এক পিয়ন একটা গ্রামে কাথামুথুর চিঠি নিয়ে গ্রামবাসীকে জিজ্ঞেস করে, ওনার বাড়িটা কোথায়? কাথামুথু নাম শুনে গ্রামবাসী ব্যঙ্গাত্মকভাবে বলে, কুথারায় মুথারায়ের বাড়ি তো ওই যে ওইদিকে। পিয়ন পুরো গ্রামের সবার কাছে কাথামুথুর বাড়ি কোনটা তা জানতে জানতে হয়রান হলেও গ্রামবাসী মজা করে বারবার কুথারায় মুথারায় বলেই যাচ্ছিল। অবশেষে কাথামুথুর বাড়ি সে খুঁজে পায়। খুঁজে পাওয়ার পর পিয়নও কুথারায় মুথারায় ডেকে বসলে কাথামুথুর স্ত্রী পিয়নকে চড় দিয়ে বসে। পিয়ন আর কথা না বাড়িয়ে কাথামুথুর হাতে চিঠি দিয়ে চলে যায়। কাথামুথুর আকৃতি এবং স্বভাবের জন্যই সবাই তাকে কুথারায় মুথারায় ডাকে, বাদ যায় না স্কুলের পোলাপানগুলো। হ্যাঁ, কাথামুথু এক স্কুল শিক্ষক। পিয়নকে দিয়ে স্কুলের দুষ্টু পোলাপান কাথামুথুর ব্যঙ্গাত্মক ছবি এঁকে কুথারায় মুথারায় নাম দিয়ে চিঠি পাঠায়। তা দেখে কাথামুথু প্রচণ্ড রেগে যান। বিশাল বড় এক বেত নিয়ে সোজা চলে আসেন স্কুলে। তারপর সব স্টুডেন্টদের হাতের লেখা মেলাতে থাকেন। এক দুষ্টু ছেলের হাতের লেখার সাথে মিলে গেলে কাথামুথু তাকে ইচ্ছে মতো বেত দিয়ে পেটাতে শুরু করেন। সেই সময় কাথামুথুর কাছে একটা কল আসে। কল আসার পরেই সে যেন খুশিতে আত্মহারা হয়ে ওঠে আর স্টুডেন্টকে মারতেই ভুলে যান, কারণ তার ছেলে হয়েছে। সোজা চলে আসেন হসপিটালে, কিন্তু এসেই করে বসেন এক ভুল। কোলে তুলে নেন অন্যের এক বাচ্চাকে। এতে অন্যের বাচ্চার বাবার সাথে তার হট্টগোল বেঁধে যায়। এতে পুরো হসপিটাল হয়ে যায় মাছের বাজার। একটু পর নার্স এসে দুই পক্ষের চিৎকার থামালে কাথামুথু আসে তার ছেলের কাছে। ছেলেকে দেখে যেন তার আনন্দের আর কোনো সীমা থাকে না। ছেলেকে কোলে তুলে নিয়ে মাথায় একটা চুমু দেয়। বাড়ি নিয়ে আসার পর ছেলের নাম দেওয়া হয় আনন্দ রাজ, কিন্তু ডাকে হ্যাপি নামেই। কাথামুথু সারাক্ষণ ছোট্ট হ্যাপিকে সাথেই রাখত। বাপ বেটার মধ্যে তাই সুন্দর এক সম্পর্ক তৈরি হয়। হ্যাপি স্কুলের প্রথম দিনেই হ্যাপি নামের কারণে স্কুল শিক্ষকের কাছে অপমানিত হয়। শিক্ষক হ্যাপির নাম নিয়ে করে ব্যঙ্গ, বলে কুথারায় মুথারায় নাম রাখছে বলে কথা। সেই সাথে ট্যাগ দিয়ে দেয় জুনিয়র কুথারায় মুথারায়। এটা শুনে ক্লাসের সবাই হাসাহাসি শুরু করে। সবাই ডাকতেও থাকে জুনিয়র কুথারায় মুথারায় নামে। এর মধ্যেই একটা মেয়ে ক্লাসে ঢুকলে হ্যাপি যেন তার দিক থেকে চোখই সরাতে পারে না। মেয়েটি সবচেয়ে বেশি আবার পছন্দ করত কিটক্যাট চকলেট। হ্যাপি তাই তার বার্থডের দিন সেই চকলেট বাবার থেকে চেয়ে বসে, কিন্তু বাবা দেয় কিনা এক প্যাকেট লজেন্স। সেই লজেন্স হ্যাপি পরবর্তী ক্লাসে মেয়েটিকে দিলে মেয়েটি হ্যাপির সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়। এই থেকে শুরু হ্যাপির ছ্যাঁকা খাওয়া। এবার সিন নিয়ে আসা হয় প্রপোজের দিন। থেনমুজি কুথারায় মুথারায় নাম উল্লেখ করে হেসে বলে, তুমি দেখতে অনেক সুন্দর এবং ইনোসেন্ট, যে কেউ তোমার প্রেমে পড়বে। আমি লাকি যে তুমি আমাকে পছন্দ করেছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ বিয়ে করে আমি আমার নামের পাশে কুথারায় মুথারায় ট্যাগটা বসাতে চাই না। সত্যি বলতে কি, আমার কাছেও তোমার বাবাকে কুথারায় মুথারাই মনে হয়। এসব বলার পর থেনমুজি বলে, তুমি চাইলে আমরা পালিয়ে বিয়ে করতে পারি। হ্যাপি যেন কথাটা শুনে খুশিই হয়, কিন্তু বেশিক্ষণ সেই খুশি স্থির থাকে না। আসলে থেনমুজি মজা করে এই কথা বলে, কারণ সে জানে হ্যাপি এই কথা শুনে এমনিতেই রাজি হবে, তাই মজা নেয়। কিন্তু হ্যাপি এবার রেগে যায়। রেগে গিয়ে থেনমুজির সাইকেল পানিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। থেনমুজি তখন বলে, তুই আসলেই জুনিয়র কুথারায় মুথারায়। হ্যাপি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখানে মন খারাপ করে থাকলে বন্ধু ডিজে মারিয়ে এই মন খারাপের পুরো ঘটনা খুলে বলতে বলে। হ্যাপি জানায়, সমস্যাটা হচ্ছে আমার বাবা।
স্কুলে বাবা আমাকে সাথে নিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু অন্য বাবারা ছিল বিশাল দেহের লম্বা চড়া, যাদেরকে দেখে আমি ভয় পেতাম। শুধু তাই নয়, বাবা স্কুল জীবনের আমার অনেক প্রেম নষ্ট করেছে। সর্বশেষ থেনমুজিও আমাকে আজ রিজেক্ট করে দিয়েছে শুধু বাবার জন্য। বন্ধু এসব শুনে বলে, প্রেম প্রীতি বাদ দিয়ে ব্যবসা কর, আর ব্যবসার টাকা তোর বাপের থেকে নে। এদিকে হ্যাপি একবার ব্যবসা করার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল। বিনিময়ে বাবা তাকে এক গাদা কথা শুনিয়ে হাতে ধরিয়ে দেয় ছেঁড়া 100 টাকার নোট। দুঃখের সাথে বন্ধুকে এসব কথা শোনালে বন্ধু বলে, এই শহরে তোকে এবং তোর বাবাকে নিয়ে তো অনেকে অনেক কথাই বলে, এতে তোর প্রেমটাও হচ্ছে না, তাই অন্য একটা শহরে চলে যা। হ্যাপিও ঠিক করে অন্য কোনো শহরে আইটি কোম্পানিতে জব নিয়ে প্রেম করবে আর বিন্দাস লাইফ পার করবে। রাতে হ্যাপি স্বপ্নে খুঁজতে থাকে তার প্রিয়জনকে, কিন্তু স্বপ্নেও হাজির হয় তার বাবা। আর সকালবেলা ঘুম ভাঙে বাবাকে দেখে। বাবা হ্যাপির হাতে সকাল সকাল ধরিয়ে দেয় বেঙ্গালুরুর একটি আইটি কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার, যা দেখে হ্যাপি খুশি হয়। একদম মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো অবস্থা। বেঙ্গালুরু যাওয়ার দিন মা বাড়ির 1000টা খাবার ব্যাগে ভরিয়ে দেয়, যা দেখে হ্যাপি নিতে না চাইলে বাবা জোর করেই হ্যাপিকে সেটা নেওয়ায়। স্টেশনে হ্যাপিকে এগিয়ে দেওয়া পর্যন্ত বন্ধু পরামর্শ দেয়, বেঙ্গালুরুতে গিয়ে কোনো বাজপিছাড় করবি না, যাকে পাবি প্রথম প্রথম তাকেই প্রপোজ করবি। এবার বিরক্তির এক ট্রেন জার্নির মধ্য দিয়ে হ্যাপি পৌঁছায় বেঙ্গালুরুতে, কিন্তু সেখানেও পড়তে হয় বিড়ম্বনায়। হ্যাপির কাঁধে এত বিশাল ব্যাগ ছিল যে হ্যাপিকে পিক করতে আসা ডাক্তার বস্কি ভেবে নেয় হ্যাপি হয়তো ব্যাগ ব্যবসায়ী। এই বস্কি একই কোম্পানিতেই চাকরি করে, হ্যাপি হবে তার রুমমেট, তাই পিক করতে আসে। কিন্তু আইটি সেকশনে বস্কি জব করে নিজেকে ডাক্তার হিসেবে উপস্থাপন করে কেন? এর কারণ বস্কি পার্ট টাইম তার ডাক্তারের চেম্বারে বসে, যেটা আবার ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপলোড দেয়। পথের মধ্যে এটা দেখে হ্যাপি হয়ে যেতে চায় বস্কির অ্যাসিস্ট্যান্ট। বস্কিও জানিয়ে দেয়, সমস্যা নেই, সিভিটা পাঠিয়ে দিও। হ্যাপি বেঙ্গালুরুতে এসে তো সবকিছু এনজয় করতে থাকে, সবকিছুর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভোলে না। অফিসে জয়েন করার কয়েকদিনের মাথাতেই একের পর এক কলিগকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু প্রত্যেকেই তাকে রিজেক্ট করে। একদিন একটা মিটিংয়ে তাদের এক বসের বদলে অন্য বস আসে, যার নাম কাব্যিয়া। এই কাব্যিয়াকে দেখে হ্যাপি একদম স্তব্ধ হয়ে যায়, যেন পেয়ে গেছে সে তার স্বপ্নের রানীকে, যাকে এতদিন ধরে সে খুঁজে আসছিল। কিন্তু পাশে বসা বস কি জানিয়ে দেয়, তোমার স্যালারি হচ্ছে 25K আর কাব্যিয়া ম্যামের 25 লাখ, তাই রিয়েলিটিতে আসো বস। কিন্তু হ্যাপি যেন চোখ সরাতে পারে না, যা লক্ষ্য করে কাব্যিয়া। কাছে ডাকে হ্যাপিকে। আজকের প্রেজেন্টেশন সম্পর্কে আলোচনা করতে বললে হ্যাপি ভাঙা গলায় কি সব উল্টাপাল্টা বলা শুরু করে। এতে সবাই হাসি ঠাট্টা করলেও হ্যাপির প্রেজেন্টেশন সম্পর্কে প্রপোজাল কাব্যিয়ার ভালো লাগে। ঘাড়ে হাত রেখে বাহুপাও দেয়। এতে যেন হ্যাপি আকাশে উঠতে শুরু করে, সারাক্ষণ শুধু কাব্যিয়াকেই দেখতে থাকে। কাব্যিয়া যদি ভুলেও একবার হাই হ্যালো করে, হ্যাপি যেন এতে পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষটাই হয়ে ওঠে। এর মধ্যেই একদিন অফিসে কাব্যিয়ার লাঞ্চ করার জন্য অফার করলে বিনা চিন্তায় হাত তোলে হ্যাপি। কিন্তু সে কি আদৌ অ্যাফোর্ড করতে পারবে কাব্যিয়াকে? রেস্টুরেন্টে এসেই তাই অবাক হয় অন্যদের খাওয়া দাওয়া দেখে। অন্যরা কত দামি খাবার খাচ্ছে। ওয়েটার টেবিলে প্লেট নিয়ে গেলে হ্যাপি প্লেট মোছার টিস্যুকে রসগোল্লা ভেবে গিলে ফেলে, কিন্তু যখন দেখে কাব্যিয়া সেই টিস্যু দিয়ে প্লেট পরিষ্কার করছে, তখন যেন হ্যাপি একদম চুপসে যায়। আবার সে দেখতে পায় ওয়েটার যে লোকটা আছে সে ট্রেনের গন্ডগোল করা লোকটি, তাই ওয়েটারকে এখানে দেখে হ্যাপি অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় কাব্যিয়া একের পর এক দামি দামি খাবার অর্ডার করছে দেখে। এত টাকার বিল সে কি দিতে পারবে? কাব্যিয়া তার অর্ডার দেওয়ার পর মেনু কার্ড হ্যাপিকে দিলে হ্যাপি সবচেয়ে কম টাকার খাবার অর্ডার করে, কিন্তু সেই অর্ডার দেখে কাব্যিয়া সহ ওয়েটার হাসাহাসি শুরু করে, কারণ হ্যাপি কোনো খাবার অর্ডার না দিয়ে পানি অর্ডার করেছে। কাব্যিয়া বলে, বিল নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমিই দেব। এইটা শুনে হ্যাপি ইচ্ছে মতো অর্ডার দিয়ে খেতে শুরু করলে কাব্যিয়া বলে বসে, তোমার মা বাবা সম্পর্কে তো কখনো কিছু বললে না। এই কথা শুনেই হ্যাপির গলা শুকিয়ে যায়। মানিব্যাগ বের করে দেখে মা বাবার ছবি, তারপর নিজেই বিল দিয়ে দ্রুত চলে যেতে চায়, কিন্তু বিল দেওয়ার টাকাও তো তার কাছে নেই, তাই কাব্যিয়াই দিতে চায়। হ্যাপি এরপর কাব্যিয়ার সাথে সেলফি উঠিয়ে ইনস্টাতে আপলোড করে। পরের দিনেও সেই পোস্টে কোনো রিয়্যাক্ট পড়ে না, তাই হ্যাপি কাব্যিয়াকে বলে, ইনস্টা রিয়্যাক্ট না পড়লেও ফেসবুকে দিলে অনেক পড়তো। এটা শুনে কাব্যিয়া হ্যাপির ফেসবুক প্রোফাইল দেখতে চায়। দেখার পর হাসি আর থামাতে পারে না, কি সব হাবিজাবি রিলস আর পোস্ট ছেড়ে রেখেছে। তাই কাব্যিয়া বলে, তোমার আপ টু বটম চেঞ্জ করতে হবে। রাতের বেলা হ্যাপি কাব্যিয়াকে ইনস্টাতে ফলো দিলে কাব্যিয়াও ফলো ব্যাক দিয়ে টেক্সট করে। এতে যেন খুশিতে আত্মহারা হয়ে যায় হ্যাপি।
কাব্যিয়া আগামীকাল হ্যাপিকে শপিংয়ে নিয়ে যেতে চাইলে হ্যাপি যেন আরও হ্যাপি হয়ে ওঠে। তো পরের দিন হ্যাপি কাব্যিয়ার সাথে শপিংয়ে যায়, অনেক ঘোরাঘুরি করে। একদিন হ্যাপি কাব্যিয়ার ফোনে একটা ছবি দেখে জিজ্ঞেস করে, এটা কি তোমার বোন? কাব্যিয়া জানাই, না তো, এটা আমার মা। এত স্মার্ট মা হ্যাপি যেন জীবনেও দেখেনি। তখন কাব্যিয়া হ্যাপির মা বাবার ছবি দেখতে চাইলে হ্যাপি যেন আবারও চুপচাপ হয়ে পড়ে। বাথরুম থেকে এসে আগে সরায় মানিব্যাগ থেকে মা বাবার ছবি। কাব্যিয়া বাইরে থেকে হ্যাপিকে তার বার্থডে ইনভাইটেশন দিয়ে দেয়। পরের দিন হ্যাপি বোসকির সাথে একটা গিফট নিয়ে আসে কাব্যিয়ার বার্থডে পার্টিতে। সেখানে হ্যাপি কাব্যিয়ার বাবাকে দেখে একদম অবাক হয়ে যায়। এত স্মার্ট বাবাও সে জীবনেও দেখেনি। অন্যদিকে তার বাবা কেমন? কাব্যিয়ার বাবা রাজীব পরিচিত হয় হ্যাপির সাথে। এরপর কাব্যিয়া বার্থডে কেক কাটলে হ্যাপি শুধু বার্থডে সেলিব্রেশনের দিনের কথা ভাবে। সবটাতেই যেন রাত দিনের তফাৎ। কাব্যিয়ার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি একদম যায় না। কাব্যিয়াকে বার্থডেতে সবাই দামি দামি গিফট দেয়। তা দেখে হ্যাপির নিয়ে আসা মায়ের রূপার তৈরি পায়েল দিতেও লজ্জা লাগে। তাই তার গিফটটা রেখে একটা ফুলের তোড়া হাতে ধরিয়ে দেয়। কিন্তু কাব্যিয়া ঠিকই জানতো হ্যাপি একটা গিফট নিয়ে এসেছে, তাই হ্যাপিকে নিয়ে রেস্টুরেন্টে বসে। সেখানে হ্যাপি ফ্যামিলির ব্যাপারটা নিয়ে টেনশনে সিগারেট ধরায়। সেই সিগারেট কাব্যিয়া ফেলে দিয়ে জিজ্ঞেস করে, আমার গিফট কোথায়? হ্যাপি তখন নিরুপায় হয়ে গিফটটা নিয়ে এসে কাব্যিয়াকে দেয়। কাব্যিয়া গিফট দেখে মহা খুশি হয়। পায়েল হাতে পড়লে হ্যাপি আরেকটা সিগারেট ধরিয়ে বলে, ওইটা পায়ে পড়তে হয়। কাব্যিয়া জানাই, আমি জানি। এরপর হাতে পায়েল পরে হ্যাপির সামনে হাঁটু গেড়ে হাত থেকে সিগারেট নিয়ে কাব্যিয়া বলে, তুমি কি আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবা মাকে আমার ফ্যামিলির কাছে পাঠাবে? আমি তোমাকে ভালোবাসি। কাব্যিয়ার থেকে এমন প্রপোজাল পেয়ে হ্যাপির ঘাম ছুটে যায়। সেও কাব্যিয়াকে ভালোবাসে, কিন্তু সমস্যা তো তার ফ্যামিলি, স্পেশালভাবে মেনশন করলে তার বাবা। অন্যদিকে কাব্যিয়ার বাবা রাজীব তার ফ্রেন্ডসদের সাথে বসলে সবাই কাব্যিয়ার বিয়ে নিয়ে কথা তোলে। কাব্যিয়ার বিয়ের রাজীব ঠিক করেছিল তার ব্যবসায়ী প্রতিপক্ষ মালিকের ছেলের সাথে। তারা এখন লসে আছে, তাই রাজীব বিয়ে ক্যান্সেল করেছে। বন্ধুরা তাই সাজেশন দেয় তাদের কোম্পানিতে হ্যাপি খুব ভালো প্ল্যান করেছে। সে কোম্পানির জন্য ভালো কিছু বয়ে আনবে। লক্ষ্য করেছে কাব্যিয়াও হ্যাপিকে পছন্দ করে, তাই দুজনের বিয়ে দিয়ে দিলে কোম্পানির ভালো উন্নতি হবে। রাজীবেরও হ্যাপিকে পছন্দ হয়েছে, কিন্তু হ্যাপির ফ্যামিলি সম্পর্কে আগে না জেনে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। এদিকে হ্যাপি বাসায় এসে চুপচাপ কাব্যিয়ার ফ্যামিলি এবং তার ফ্যামিলির ফটো একত্রিত করে মেলাতে থাকে। আর মেলাতে গেলে দেখে আকাশ কুসুম পার্থক্য। তাই ফোন করে ডিজে বন্ধুকে। সে পরামর্শ দিয়েছিল বাইরে এসে অন্য কারোর সাথে রিলেশন করতে, আর তাকে যেন ফ্যামিলির দিক থেকে দূরেই রাখে। হ্যাপি ফোন করে বন্ধুকে প্রচুর রাগ দেখায়। আজকে শুধু তার জন্যই এমন গ্যারা কলে পড়েছে সে। বন্ধু জানিয়ে দেয়, যদি সবকিছু টিকিয়ে রাখতে চাস তাহলে ফ্যামিলিকে হাইড কর। হ্যাপি নিজের সাথে নিজের রাগ দেখাতে থাকে, কিন্তু সেটাও পারে না। অন্যদিকে রাতে কাব্যিয়ার ছোট বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কাব্যিয়া ফোন করে হ্যাপিকে, কিন্তু হ্যাপি ফোন রিসিভ করে না। সবাই মিলে দ্রুত হসপিটালে নিয়ে আসলে বোন সুস্থ হয়। পরের দিন কাব্যিয়া হ্যাপিকে ফোন করে বলে, তোমাকে প্রপোজ করার পর থেকে দেখছি তুমি আমাকে ইগনোর করেই চলেছ, কি হয়েছে বলো তো? হ্যাপি জানাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে তোমার ফ্যামিলির সাথে মিট করিয়েছ, কিন্তু আমি চিন্তায় আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমার ফ্যামিলি এবং তোমার ফ্যামিলির মধ্যে অনেক পার্থক্য। কাব্যিয়াকে হ্যাপি তার বাবা মার ছবি সেন্ড করে নিজেই তা যাচাই করতে বলে। ছবি দেখে কাব্যিয়াও বিস্মিত হয়। হ্যাপিও চিন্তায় অস্থির হয়ে পড়ে। কাব্যিয়া বেশ কয়েকটা টেক্সট দিলেও হ্যাপি তা দেখে না। তাই কাব্যিয়া ফোন করে বলে, এরকম ফ্যামিলির সাথে থাকা সম্ভব না। আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আমার ফ্যামিলির সাথে মিট করার আগে তুমি কেন আগে তোমার ফ্যামিলির কথা বলনি? হ্যাপি বলে, ভালোবাসা রক্ষা করার জন্য আর বলতে পারিনি, কিন্তু তোমার যখন আমার ফ্যামিলিকে পছন্দই হয়নি তাহলে কেন ফোন করলে? কাব্যিয়া জানাই, আমি তোমাকে টেক্সট করেছি কিন্তু তুমি রেসপন্স করনি, তাই ফোন করে জানালাম। আর হ্যাঁ, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এইটা বলে ফোন রেখে দিলে হ্যাপি অনেক কষ্ট পায়। কষ্টের মধ্যেই কাব্যিয়ার ভয়েস টেক্সট অন করে আর শুনতে পায় তার ফ্যামিলিকে কাব্যিয়ার খুবই পছন্দ হয়েছে। স্পেশালি খুব পছন্দ হয়েছে তার বাবাকে। এটা শুনে হ্যাপি যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। অবশেষে কোনো মেয়ের তার ফ্যামিলি এমনকি তার বাবাকে পছন্দ হয়েছে। তাৎক্ষণিক কাব্যিয়াকে ফোন করলে কাব্যিয়া বলে, আমার অভিনয় কেমন লাগলো? একদম ভয় পেয়ে গিয়েছিলে না? কিন্তু হ্যাপির মনে সংশয় থেকেই যায়। তাই বলে, তোমার তো পছন্দ হয়েছে, কিন্তু তোমার ফ্যামিলির যদি পছন্দ না হয় তুমি এখনই তাদের ছবিটা দেখাও, আমি লাইনেই থাকবো। কাব্যিয়া এসে তার বাবাকে হ্যাপির ফ্যামিলির ছবি দেখালে তাদের কাছে ইনোসেন্ট ফ্যামিলি পছন্দ হয়। এমনকি সামনে তাদের বিবাহ বার্ষিকীতে হ্যাপির ফ্যামিলিকে আসতেও বলে। এইটা শুনেই হ্যাপি যেন আকাশে ওড়ে। সবকিছু এদিক থেকে ঠিকঠাক,
কিন্তু এবার তো বাবাকে রাজি করাতে হবে কাব্যিয়ার ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য। তাই হ্যাপি সেদিনই মাকে সুপারিশ হিসেবে রেখে বাবার কাছে কাব্যিয়ার ছবি দেখিয়ে বলে, তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। যদি তার ফ্যামিলির সাথে একটু দেখা করতেন, কাব্যিয়ার ফ্যামিলিও আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বাবা প্রথমে রাজি হন না, তবে পরবর্তীতে রাজি হয়ে যান। হ্যাপি বাবা মার জন্য 2টা ট্রেনের টিকিট কেটেছিল, সেটা বাবাকে দিলে বাবা বলে, মাত্র 2টা টিকিট কেন? হ্যাপি বলে, তারা অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলি, বেশি জন গেলে আবার যদি সমস্যা হয়। হ্যাপির এই কথা শুনে বাবা আবারও না করে। তাই হ্যাপি তার বাবাকে খুশি করানোর জন্য বলে দেয়, যাকে ইচ্ছা তাকে আনতে পারে। কাব্যিয়ার বাবা মার 25তম বিবাহ বার্ষিকীর দিন অনেক মানুষের সমাগম হয়। সেখানে রাজীব ইনভাইট করে যার সাথে আগে কাব্যিয়ার বিয়ে ঠিক করেছিল তাকেও। এদিকে হ্যাপি সারাক্ষণ শুধু চিন্তা করতে থাকে, এতক্ষণেও বাবা মা পৌঁছায়নি, ফোনেও পাচ্ছে না। তাই নিজে স্টেশনে যেতে চাইলে বস্কি জানায়, আমি ব্যাপারটা দেখছি। এদিকে রাজীব সবার উদ্দেশ্যে বলে, আজকে 3টা সারপ্রাইজ অপেক্ষা করছে। অন্যদিকে হ্যাপির বাবা এক বাস নিয়ে এর মধ্যে উপস্থিত হয় বাসার সামনে। সেই বাসে শুধু গ্রামের মানুষজনই ছিল না, ছিল অনেক দেশীয় খাবার দাবারও, যা সঙ্গে করে সে নিয়ে এসেছে। একসাথে এতজনকে দেখে বস্কি অবাক হয়। অন্যদিকে রাজীব স্টেজে সবার সাথে হ্যাপিকে প্রথম সারপ্রাইজ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সেই সময় বস্কি হ্যাপিকে বারবার ফোন করলেও হ্যাপি তা পরিস্থিতির কারণে তুলতে পারে না। রাজীব দ্বিতীয় সারপ্রাইজ হিসেবে কাব্যকে স্টেজে ডেকে হ্যাপির সাথে বিয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়। তৃতীয় সারপ্রাইজ ছিল হ্যাপির বাবা মার উপস্থিতি। সেইটার জন্য রাজীব কাউন্টডাউন করতে থাকলে হ্যাপির বাবা গ্রামবাসীকে নিয়ে হাজির হয় সবার মধ্যে। এতে হ্যাপি অনেক হেজিটেট হয়। রাজীবের বাবা বলে ওঠে, এখানে হচ্ছেটা কি? এরা সবাই কারা? কোথা থেকে এলো এরা? পাশ থেকে কাব্যা তার বাবাকে জানায় উনি হ্যাপির বাবা। তখন রাজীব যেন আরও প্যানিক হয়ে ওঠেন। বলতে না পারলেও মনে মনে হয়তো ঠিকই চলছিল, আমি কার পাল্লায় পড়লাম। অন্যদিকে হ্যাপি তার বাবার কাছে এসে বলে, তোমাদের দুজনকে তো আসতে বলেছিলাম, এসেছো পুরো গ্রামবাসীকে নিয়ে, এমন কেন করলে বলো তো? বাবা কাথামুথু বলে, ছেলের হবু বউকে দেখতে এসেছি, একা কি আসা যায়? সবাই অনেক প্রশ্ন তুলবে না? হ্যাপি মাকে ফোন করে বলে, বড় বিপদে তুমি ফেললে। কাব্যাকে ধরে তার বাবা। কাব্যা তাই হ্যাপি এবং হ্যাপির ফ্যামিলির কাছে এসে বলে, এখানে হচ্ছেটা কি? কাথামুথু তখন হবু বউকে কাছে দেখে খুশি হয়। সেই সময় কাব্যার আগে ঠিক হওয়া পাত্র গুপ্তা সুযোগের সৎ ব্যবহার করে। সেই স্টেজে উঠে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানায় কাথামুথুকে। কাথামুথু ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে স্টেজে চলে আসে। তারপর প্রথমে নিজের ছেলের প্রশংসা করে। বিবাহবার্ষিকীতে তাদের ইনভাইট করার জন্য কাব্যার ফ্যামিলিকেও ধন্যবাদ জানায়। কিন্তু কাব্যার ফ্যামিলি পুরো এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যায়। গুপ্তা এবার সবার মাঝে কাথামুথুকে ছোট করে, ইচ্ছে করেই নিজের শরীরে ড্রিঙ্কস ফেলে দেয়। কাথামুথু ছিল সহজ সরল, তাই নিজেই পরিষ্কার করে দিতে থাকে। এতে সবাই হাসাহাসি শুরু করে। হ্যাপি পড়ে যায় খুবই লজ্জায়। কাথামুথু জুতা পর্যন্ত পরিষ্কার করে দেয়। এতে গুপ্তা রাজীবকে ছোট করে বলে, দেখুন কোন ক্লাসের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চলেছেন। হ্যাপি লজ্জিত হয়ে বাইরে এসে ইচ্ছে মতো ড্রিঙ্কস করে বাবা মার কাছে এসে বলে, এইটা কেন করতে গেলে? সবাইকে না নিয়ে আসলে হতো না? দেখো এখন কি অবস্থা হচ্ছে এখানে। বাবা জানাই, তোর সম্মানহানি হয়েছে না, এই সম্মান আমি ফিরিয়ে নিয়ে আসবো। অন্যদিকে রাজীব রেগে যায় কাব্যার ওপর। আসতে বলেছিল হ্যাপির বাবা মাকে, আর নিয়ে এসেছে পুরো গ্রাম। গুপ্তা পর্যন্ত আমাকে অপমান করতে ছাড়েনি। আমি এখনই ট্রাক কিংবা বাস নিয়ে এসছি সার্কাসের দলকে বিদায় জানানোর জন্য। এরপর কাব্যা একটা প্লেসে হ্যাপিকে ডাকে। হ্যাপি সেখানে আসলে কাব্যা হ্যাপির উপর রাগ দেখায় যে কেন তার বাবা মা এতজনকে নিয়ে এসেছে। হ্যাপি জানাই, এইটা আমাদের গ্রামের একটা কালচার, মেয়ে দেখতে গেলে একদম দল বেঁধে যায়। হ্যাপি বাবার পক্ষ নিলে কাব্যাও হ্যাপির উপরে রাগ দেখায়। হ্যাপি তখন বলে, তুমি আমাকে পরিবর্তন করেছো ঠিকই, কিন্তু আমার মা বাবাকে পরিবর্তন করতে পারবে না। আমার মা কখনো বিউটি পার্লারে গিয়ে তোমার মায়ের মতো রূপচর্চা করে না। আমার বাবাও কখনো তোমার বাবার মতো স্যুট টাই পরে চলাফেরা করে না। আমার মা নিজে কিচেনে কাজ করে, বাবার রোদ বৃষ্টির মাঝেই কাজ করে। এভাবেই তারা খুশি আছে। আমি জানতাম আমার ফ্যামিলিকে তোমার ভালো লাগবে না। তুমি ভয়েসে জানিয়েছিলে আমার ফ্যামিলিকে তোমার কিউট ফ্যামিলি লাগে। এসব আসলে মিথ্যা ছিল। কাব্যে এসব কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে আর বলে, আমার তোমার ফ্যামিলিকে সত্যি ভালো লাগে, কিন্তু তুমি এভাবে বলবে ভাবিনি। হ্যাপি ভেবে নেয় কাব্যা আবার অভিনয় করছে হয়তো, তাই বলে, আর অভিনয় করতে হবে না। কাব্যা তখন কান্নারত অবস্থায় বলে, আমি তোমাকে পরিবর্তন করতে চাইনি। সেই প্রেজেন্টেশনের দিন থেকে আমি তোমাকে নার্ভাস দেখে আসছিলাম, তাই তোমার সাথে থেকে আমি তোমাকে কনফিডেন্স দিয়েছি। কখনোই আমি তোমাকে বদলাতে চাইনি, শুধু তোমার সাথ দিয়েছি। হ্যাপি বুঝতে পারে সে হয়তো ভুল কিছুই বলে ফেলেছে, তাই সরি জানালে কাব্যা বলে, তোমার সরি আমার লাগবে না। এখন যদি আমার ফ্যামিলি কিংবা তোমার ফ্যামিলিও আমাকে বিয়ে করতে বলে, তারপরও আমি তোমাকে বিয়ে করব না। এসব বলে চলে যায়।
অন্যদিকে রাজীব বসে তার 2 ফ্রেন্ডের সাথে। তারা রাজীবকে বোঝায় হয়তো এটা তারা কালচার থেকে করেছে। হ্যাপি হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, তাকে হাতছাড়া করা মানে কোম্পানির জন্য বিগ লস। কাব্যের সাথে বিয়ে দিয়ে দরকার হয় অ্যাব্রোড পাঠাও, তাও এই অপরচুনিটি মিস করো না। কিন্তু রাজীব বলে হ্যাপির বাবা একজন ফকির, আমি ফকিরের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। এই কথা দূর থেকে শুনে ফেলে কাথামুথু। কথাটা কাথামুথুর ইগোতে হার্ট করে, তাই তার স্ত্রীকে ডেকে বেঙ্গালুরু আসতে বলে। অন্যদিকে আজকের ঘটনার জন্য হ্যাপির সব দোষারোপ তার বাবার উপর দেয়, ইচ্ছে মতো তার উপর রাগ দেখায়। তখনই আসে বাবার ফোন, দ্রুত আসতে বলে কাব্যিয়াদের বাড়িতে। হ্যাপি পড়ে যায় টেনশনে, আবার কি না কি করে বসে, তাই দ্রুত চলে আসে। এসে দেখে বাবা মা সহ গ্রামের অনেকজন উপস্থিত, সাথে আছে লয়ারও। এসব দেখে হ্যাপি অবাক হয়। কাথামুথু রাজীবকে তার বন্ধুদেরও ডাকতে বলে। বন্ধুরা আসলে কাথামুথু শুরু করে দেয় তার খেল। বলে আপনার বন্ধুরা যেমন আপনার বিজনেস পার্টনার, তেমন আমার সাথে এখানে যারা আছে তারাও আমার বিজনেস পার্টনার। আমার হয়তো আপনার মতো হাই স্ট্যান্ডার্ড বিজনেস নেই, কিন্তু আমার যা ব্যবসা আছে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। লয়ার শুরু করে দেয় তার বয়ান। জানাই কাথামুথুর বিভিন্ন জায়গায় কয়েকশো একর জমি আছে, যেগুলোতে চাষাবাদ হয়। আছে অসংখ্য ব্যবসা, যেখানে অনেক শ্রমিক কাজ করে। কাথামুথু একদিনে যত টাকা আয় করে তা এখন আপনার সামনে। এখন ভাবুন ব্যাংকে কত টাকা আছে। বাবার এত সব অর্থ সম্পদের কথা শুনে হ্যাপি যেন নিজেই অবাক হয়ে যায়। কাথামুথু রাজীবকে উদ্দেশ্য করে বলে আমি আপনারও খোঁজ নিয়েছি, আপনার এসব বাড়ি সব ঋণের টাকায় করা। তাহলে এখন বলুন ফকির কে আর ধনীই বা কে? আমি হয়তো হাই সোসাইটিতে ব্যবসা করি না, কিন্তু আপনার থেকেও আমি বড় লেভেলে। তাহলে এখন বলুন কে সার্কাস নিয়ে চলে? এসব কথা শুনে রাজীব অপমানিত হয়ে ইংরেজিতে ছোট লোক বলে গালি দেয়। কাথামুথু ইংরেজিতে হাজারো কথা শুনিয়ে দেয়। এতে যেন অবাক হয়ে যায় হ্যাপি। কাথামুথু তখন হ্যাপিকে বলেছিলাম না সুদে আসলে সব অপমানের হিসাব বুঝিয়ে দেব, মিলল তো? সেই সাথে কাথামুথু ছেলেকে আরও বলে আমাকে স্টেশনে গিয়ে না খুঁজে এয়ারপোর্টে গিয়ে খুঁজতি। আমি কোনো ট্রাক কিংবা বাস নিয়ে আসিনি, যা নিয়ে এসেছি তা বাইরেই আছে। এসব শুনিয়ে বাইরে আসলে দেখা যায় কাথামুথুর অনেকগুলো গাড়ি। কাথামুথু আসলে একজন বড় লোক মানুষ, কিন্তু তিনি তা দেখান না। পরের দিন হ্যাপি অফিসে আসলে দেখে কাব্যিয়া তার দেয়া পায়েল টেবিলে রেখে দিয়েছে। ব্যাপারটা হ্যাপিকে আরও ডিপ্রেশনে ফেলে দেয়। এর মধ্যে বাবা ফোন করে বলে তোকে আর অন্য শহরে একা রাখা যাবে না, তোর সাথে তোর মাকে রাখবো নাকি নিজে থাকবো বল। হ্যাপি বুঝতে পারে বাবা তার কথা মতো কাজ করেই দম নেবে, আর বাবা থাকা মানে আরও বিপদ, তাই মাকেই চায়। কাথামুথু তার ওয়াইফকে ছেলের কাছে পাঠিয়ে দেওয়ার সময় স্রেফ জানিয়ে দেয় হ্যাপি যেন ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ করতে না পারে। মেয়েটিকেও হ্যাপির সাথে যোগাযোগ করতে দেবে না। হ্যাপি নিজে মাকে নিয়ে শহরে আসে। শহরে আসার পর মায়ের কত আবদার, যেতে চায় শপিংয়ে, কেনে ফ্যাশনেবল যত জিনিসপত্র। অন্যদিকে অফিসে হ্যাপি এবং কাব্যের মধ্যে চলতে থাকে যত মনোমালিন্য। এর মধ্যে হ্যাপি একটা কাজে কয়েকদিনের জন্য গোয়া চলে যায়। তখনই হ্যাপির মা গোমতী মডার্ন হয়ে ওঠে, স্মার্ট কাপড় পরে রূপচর্চা করে, জিমে যায়, ডান্স শেখে। একদিন রাতে গোমতী মডার্ন হয়ে রেস্টুরেন্টে গেলে সেখানে দেখা হয় কাব্যের সাথে। কাব্য তার ফ্রেন্ডের এক বার্থডে পার্টির জন্য এসেছিল, কিন্তু এসে দেখে রেস্টুরেন্ট বন্ধ। তবে হ্যাপির মাকে এমনভাবে দেখে অবাক হয়। সেদিনের ঘটনার জন্য সরিও জানায়। বন্ধুর পার্টি না করতে পেরে মন খারাপ করে থাকলে গোমতী তাদের বাসায় পার্টি করার জন্য আমন্ত্রণ করে। কাথামতি গোমতীকে বলেছিল যেন কাব্যিয়া ত্রিসীমানায় না আসে। এখন কিনা নিজে থেকে কাব্যিয়াকে ঘরে নিয়ে আসে। বাসায় গিয়ে সবার সাথে গোমতী চিল করে পার্টি করে, সবার অনুরোধে ড্রিঙ্কসও করে, রিলস বানায়। পরের দিন হ্যাপি বাসায় এসে দেখে মা ড্রিঙ্কস করে তাল মাতাল হয়ে রাতের রিলস দেখছে। তাই সেদিন রাতেই মাকে গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মা গ্রামে যাওয়ার আগে বলে আমার কাব্যিয়াকে ভালো লেগেছে, আমার ঘরের বউ হিসেবে আমি কাব্যিয়াকেই চাই। আমি তোর বাবাকে দেখছি, তুই যেভাবে হোক কাব্যিয়াকে সামলা। পরের দিন অফিসে হ্যাপি শুধু কাব্যিয়াকেই দেখে, কাব্যিয়াও হ্যাপিকে দেখে। একসময় হ্যাপি লক্ষ্য করে কাব্যের পায়ে সেই নুপুর। কাব্যের নুপুরটা বাসায় দেখা মাত্রই নিয়ে নেয়। নুপুর পরা দেখে হ্যাপি খুশি হয়, টেক্সটের মাধ্যমে সরি জানায়। দুজন একসাথে বসে, কিন্তু কাব্যিয়া বেশি কথা না বলে সরাসরি তার বাবার কাছে গিয়ে সরি জানিয়ে সবকিছু সমাধান করতে বলে। কাব্যিয়া তার বাবার সাথে হ্যাপির এক মিটিং ফিক্স করে, কিন্তু রাজীব হ্যাপিকে দেখেই রেগে যায়। হ্যাপি কাব্যের কথাতে পায়ে পড়ে সরি বলতেও দ্বিধাবোধ করে না, কিন্তু রাজীব হ্যাপিকে জানিয়ে দেয় তোমার বাবা এসে সরি বললেই আমি তোমাদের বিয়ে দেব, তা না হলে নয়। হ্যাপি এবার বড় ফাঁসা ফেঁসে যায়। মাকে ভিডিও কলে ব্যাপারটা জানালে মা গ্রামে আসতে বলে, বাকিটা সে দেখবে বলে জানায়। পরের দিনেই হ্যাপি চলে আসে বাবার কাছে। এসে কাব্যের কথা বললে কাথামুথু কয়েকটা জমিদারের ছবি বের করে বলে কাব্যের বাবা ঋণে আছে, তার চেয়ে এসব জমিদারের মেয়ে ভালো হবে। আর যদি কাব্যকে বিয়ে করতে চাস তাহলে তার বাবাকে বলিস এসব জমিদারের চেয়ে 1 টাকা বেশি যৌতুক দিয়ে যেন তার মেয়েকে বিয়ে দেয়। এইটাও না পারলে আমার কাছে এসে সরি বলুক। বাবার এই কথা শুনে পুরোই ভ্যাবাচাকা খেয়ে যায় হ্যাপি।
সে এসেছে বাবাকে দিয়ে সরি বলানোর জন্য, কিন্তু এখন কিনা বাবাই উল্টো সরি চায়। এ নিয়ে কাব্যাকে ফোন করে। এরপর দুজন মিলে একটা প্ল্যান করে। প্ল্যানটা হচ্ছে কাব্যা তার বাবাকে গিয়ে বলবে, হ্যাপির বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এখানে সরি বলতে আসতে পারবে না, তাই আপনি গ্রামে গেলেই সরি বলবে। কাব্যা এসব তার বাবাকে বলে। সেই সাথে এক্সট্রা কথা হিসেবে জানায়, আমরা তো বিয়ের পর বিদেশে থাকবো, তুমি যদি একবার গ্রামে যাও হ্যাপি আর গ্রামেও যাবে না। কিন্তু এসবের রাজি হয় না রাজীব। ভুলক্রমে কাব্যা যৌতুকের ব্যাপারটা বলে ফেললে রাজীব আরও রেগে যায়। কিন্তু ছোট মেয়ে গ্রামের চিত্র এঁকে বাবাকে দেখালে বাবা রাজি হয়ে যায়। সবাই মিলে চলে আসে গ্রামে। কাথামুথু সহ সবাই কাব্যার ফ্যামিলিকে তাদের মতো করে ওয়েলকাম করে। কাব্যার বাবা আসার পর হ্যাপি চিন্তায় পড়ে যায়। তার বাবা যে মানুষ, জীবনেও তো সরি বলবে না, আর পায়ে পড়ে তো কখনোই নয়। তাই ডিজের সাথে মিলে এক প্ল্যান করে। ডিজে এক ফেক পণ্ডিত ডেকে আনে। পণ্ডিত হ্যাপির ফ্যামিলিকে বলে, আপনাদের কুণ্ডলিতে দোষ আছে, সামনে ভয়ঙ্কর বিপদ, দূরের 5 আত্মীয়কে ডেকে নিয়ে এসে সরি বললে এই বিপদ কেটে যাবে। সেই সময় পাশ দিয়ে রাজীব গেলে পণ্ডিত রাজীবকে দিয়ে সরি বলা শুরু করতে বলে। কিন্তু হ্যাপির এই প্ল্যান একটু পরেই ফেল হয়। কাথামুথু পণ্ডিতকে বলে, এই বিপদ আমার নয়, ওই রাজীবের আছে। আমি সকালে এক পণ্ডিত দেখিয়েছিলাম, তিনি সব ঠিকই বলেছেন। হ্যাপিকে ডেকে বলে, যা তোর হবু শ্বশুরকে গিয়ে বল আমাকে যেন এসে সরি বলে। প্রথম প্ল্যান সফল না হলে দুই বন্ধু দ্বিতীয় প্ল্যানে নেমে পড়ে। কাথামুথু গোসলে গেলে বাথরুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। এরপর একটা রুম থেকে ডিজে কাথামুথুর কণ্ঠ নকল করে রাজীবকে সরি বলতে থাকে। কিন্তু একসময় কাথামুথু গোসল করা অবস্থায় বেরিয়ে আসে। এতে করে দ্বিতীয় প্ল্যানও বিফল হয়। দুই বাবার দিক থেকে হ্যাপি কথা শুনতে থাকে। কাথামুথুর হাতে ডিজে মার খায়। পরের দিন কাথামুথু নিজে একটা প্রোগ্রামের জন্য বাড়ি সাজাতে থাকলে পাশ দিয়ে যাওয়ার সময় ডিজের সাথে কাথামুথুর ধাক্কা লাগে। কাথামুথু না দেখেই তখন সরি বললে ডিজের মাথায় একটা প্ল্যান আসে। সে হ্যাপিকে বলে হবু শ্বশুরকে যেন ডেকে নিয়ে আসে। হ্যাপি তখন যায় ডাকতে। এদিকে সরি শোনার জন্য ডিজে বারবার ধাক্কা দিতেই থাকে। কাথামুথুও বারবার সরি বলতে বলতে একসময় বিরক্ত হয়ে ইচ্ছে মতো গালি দেওয়া শুরু করে। সেই সময় উপস্থিত হয় রাজীব। রাজীব এসব গালি শুনে হ্যাপির প্রতি প্রচণ্ড বিরক্ত হয়। রাজীবের পর ঘরে গিয়ে তার ফ্যামিলিকে বলে, এখানে বোধহয় আটকিয়ে বিয়ের প্ল্যান চলছে, তাই বাড়ি সাজানো হচ্ছে। তখন হ্যাপির মা এসে জানায়, তা আমরা করব না, বাড়ি সাজানো হচ্ছে কারণ সামনে আমাদের বিবাহ বার্ষিকী। এবার আমরা ধুমধাম করে পালন করব, কারণ আপনারা আছেন। এরপর হ্যাপি বিভিন্নভাবে সরি বলানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। চলে আসে বিবাহ বার্ষিকীর দিন। ধুমধাম করে তা পালন করা হয়। নাচে গানে মেতে ওঠে হ্যাপি এবং কাব্যা। ঘরের ভেতরে রাজীব তার ছোট মেয়েকে নিয়ে নাচে, যা চুপি চুপি জানালা দিয়ে সবাই দেখে। কাথামুথু এবং গোমতীর অ্যানিভার্সারির রাতেই হঠাৎ কাব্যার ছোট বোন ঋতু অসুস্থ হয়ে পড়ে। ঋতু অসুস্থ হয়ে পড়লে বাবা রাজীব বেশি প্যানিক হয়ে যান। কাব্যাকে বলেন, এজন্যই আমি গ্রামে আসতে চাইনি, এখানে ভালো ডক্টর কোথায় পাবো? কাথামুথু প্যানিক হতে নিষেধ করে। ঘরেই নিয়ে আসে এক ডাক্তার। সেই ডাক্তারের চিকিৎসায় তাৎক্ষণিক ঋতু ভালো হয়ে গেলে রাজীবের ধারণা বদলে যায়। সেই সাথে কাথামুথুর উপরেও কিছুটা রাগ কমে যায়। পরের দিন রাজীব ফোনের সিগন্যাল না পেলে কাথামুথু বলে, আমার সাথে আসুন। সে রাজীবকে নিয়ে আসে এক নদীর কিনারায়। সেখানে এসে বলে, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। তারপর, আপনার ফ্যামিলির সম্পর্কে তো আর জানা হলো না, তো বলুন আপনার ফ্যামিলি সম্পর্কে একটু শুনি। রাজীব জানায়, তার বাবা ছোট ব্যবসা করত। হঠাৎ একদিন বাবা মারা গেলে রাজীবকে সংসারের হাল ধরতে হয়। লেখাপড়ার পাশাপাশি তাই সে চাকরিও শুরু করে। আর কাব্যি আসার পর তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। রাজীব একটা ভালো জব পায়। সেখান থেকেই আজ এই পর্যায়ে এসেছে। এসব শুনে কাথামুথু বলে, আপনার জীবনেও দেখি স্ট্রাগল আছে। রাজীব তার জীবনের গল্প শোনানোর পর কাথামুথুর জীবনের গল্পও শুনতে চায়। কাথামুথু বলে, আমার বাবা সহ তাদের সকল ভাই বোন ছিল বিকলাঙ্গ। এজন্য সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত। বিকলাঙ্গ হওয়ার কারণে বাবা পড়াশোনা করতে পারেনি, তাই আত্মীয় স্বজনরা সকল সম্পত্তি লিখে নিয়ে নেয়। কিন্তু বাবা দমে যাননি। যখন বাবার ঘরে আমি জন্ম নিলাম, তখন বাবা আমার মুখ দেখার আগেই দেখেছিলেন আমার পা ঠিক আছে কিনা, মানে আমিও বিকলাঙ্গ কিনা। যখন দেখলেন আমি বিকলাঙ্গ নই, তখন তিনি যেন খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। একজন বিকলাঙ্গের ঘরে সুস্থ ছেলে জন্মেছে বলে কথা। তো বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করালেন। কিন্তু আমার আকৃতির জন্য সবাই বাবার মতো আমাকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য শুরু করে। কিন্তু আমি এসবের তোয়াক্কা না করে পড়ালেখা কন্টিনিউ করে টিচার হই। টিচার হওয়ার পর বাবার সম্পত্তি ফিরিয়ে পাওয়ার জন্য আমি মামলা করলে সেগুলো ফিরে পাই। তারপর থেকে বাবাকে আর মাটিতে হাঁটতে দেই না, আমার মাথায় তুলে রাখি। কাথামুথুর জীবনের গল্প শুনে রাজীব বেশ ইমোশনাল হয়। দুজনের পর বাড়ি ফিরলে কাথামুথু দেখে তার বাড়িতে সেই সেনমুজি এবং তার বাবা এসেছে। সেনমুজির একটা জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু হাজব্যান্ড অনেক অত্যাচার করে, তাই ডিভোর্স চায়। তাই সেনমুজির বাবা কাথামুথুর থেকে হেল্প চায়, কারণ কাথামুথুর অনেক লয়ার আছে। কাথামুথু জানায়
ঠিক আছে, আমার লয়ারকে বলে দেব। এই জায়গায় সেনমুজিকে বেশ রিগ্রেট ফিল করতে দেখা যায়, যেটা কিনা করারও কথা। কেননা হ্যাপির প্রেম সে অ্যাকসেপ্ট করেনি, এখন কিনা তার জীবন ভালো যাচ্ছে না। আজকে রাজীব তার ফ্যামিলি নিয়ে শহরে ব্যাক করতে চায়। ব্যাক করার আগে কাব্যাকে বলে, হ্যাপির ফ্যামিলি সবাই অনেক ভালো, কিন্তু যে কাজের জন্য আসলাম সেটা তো হলো না, তাই চলো এখন। রাজীব ফ্যামিলি নিয়ে কাথামুতুর থেকে বিদায় জানিয়ে সামনে এগোতে থাকলে কাথামুতু তাকে ডাক দিয়ে থামায়। এরপর সরি জানিয়ে বলে, আপনার সাথে এমন আচরণ করা আমার উচিত হয়নি, পারলে মাফ করে দিয়েন। আর তাদের বিয়ে আপনার বাসাতেই করাবেন, আপনাদের মতো করে। বাবা হঠাৎ রাজি হলে হ্যাপি অবাক হয়ে যায়। রাজীব কাব্যিয়া খুশিই হয়। সবাই চলে গেলে হ্যাপি রাতে তার বাবাকে বলে, তুমি এরকম হঠাৎ সরি বললে যে? কাথামুথু বলে, কারণ তুই কাব্যিয়াকে অনেক ভালোবাসিস। এটা শুনে হ্যাপি জিজ্ঞেস করে, একথা কি কাব্যিয়া বলেছে? কাথামুথু জানায়, না, সেনমুজি বলেছে। সকালে সেনমুজি রিগ্রেট ফিল করে কাথামুথুর কাছে আগে সরি বলে, কারণ সবসময় সে কাথামুথুকে নিয়ে বডি শেমিং করত। এরপর জানাই, হ্যাপি আমাকে ভালোবাসত, কিন্তু আমি তার ভালোবাসা প্রত্যাখ্যান করে দিয়েছিলাম, যেটা আমার একদমই উচিত হয়নি। এখন হ্যাপি আবার অন্য কাউকে ভালোবেসেছে, তাই আপনি হ্যাপি এবং কাব্যের ভালোবাসা মেনে নিয়ে তাদের বিয়েতে রাজি হয়ে যান। এই কারণেই কাথামুথু রাজীবকে সরি বলেছিল। এরপর কাথামুথু হ্যাপিকে বলে, তুই আমার গডের দেওয়া এক আমানত। যখন তুই জন্ম নিলি আর তোকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর দেখলাম, তখন আমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ হয়নি। সবার কাছে গিয়ে গর্ব করে বলতাম, তুই আমার ছেলে, যে কিনা আমার মতো হয়নি। তোকে আমি সবসময় মাথায় তুলে রাখতাম। তুইও ছোট থেকে আমার সাথে থাকতেই পছন্দ করতি, কিন্তু যখন ধীরে ধীরে বড় হতে থাকলি, তখন তোর আর আমার সঙ্গ ভালো লাগে না। আমার থেকে পালিয়ে থাকতি, মনে করতি আমি তোর বোঝা। কিন্তু আমরা কিনা একটাই বাচ্চা নিয়েছিলাম, তুই সুস্থ সবল বলে। ভয় ছিল দ্বিতীয়টা যেন আবার বিকলাঙ্গ না হয়। তোকে সবসময় আগলে রাখতে চেয়েছি। তুই যে তোর হবু শ্বশুরের কাছে বারবার আমার সরি বলানোর প্ল্যান করে আসছিলি, তা আমি ভালো করেই জানি। কিন্তু তুই চাইলেই তোর হবু শ্বশুরকে দিয়েও ঠিক একই প্ল্যান করতে পারতি, কিন্তু সেইটা তুই করিসনি। আমি জানি তোরা বিয়ের পর বিদেশে সেটেল হবি, তারপরও আমি চাই তুই ভালো থাক। তুই ভালো থাকলেই আমার ভালো থাকা হয়ে যাবে। বাবার এসব কথা শুনে হ্যাপি অনেক ইমোশনাল হয়, কিন্তু কিছু বলতে না পেরে চলে যায়। কয়েকদিন বাদেই হ্যাপি এবং কাব্যিয়ার ধুমধাম করে রাজীবের প্লেসে বিয়ে হয়, যেখানে উপস্থিত থাকে সবাই। বিয়ের পর রাজীব সবাইকে নিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। হ্যাপি প্লেনের মধ্যে বাবা মার ছবি দেখে বেশ ইমোশনাল হয়ে পড়ে। মানিব্যাগ থেকে ট্রেনের এক টিকিট বের করলে মনে পড়ে যায় ছোটবেলায় ঘটে যাওয়া এক স্মৃতি। হ্যাপি ছোট থাকতে কাথামুথু হ্যাপিকে নিয়ে ট্রেনে করে আগ্রা যাচ্ছিল, শুধুমাত্র হ্যাপিকে তাজমহল দেখাতে। হ্যাপিও এতে বেশ এক্সাইটেড ছিল, কিন্তু এক দম্পতির কাছে টাকা না থাকলে এক টিকিট কেটে ট্রেনে ওঠে। টিটি টিকিট চেক করার জন্য আসলে দম্পতিটা লুকিয়ে পড়ে বাথরুমে। এতে টিটি হট্টগোল বাঁধালে সেখানে আসে কাথামুথু। সবকিছু শুনে কাথামুথু তার এক টিকিট ওই দম্পতিকে দিয়ে হ্যাপিকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। এতে করে হ্যাপি মন খারাপ করে রাখলে কাথামুথু বাকি একটা টিকিট হ্যাপিকে দিয়ে বলে, এই টিকিটটা তোর কাছে রাখ, যখন তুই বড় হবি তখন তোর মা সহ আমিও প্লেনে করে ঘুরতে যাব। এসব এয়ারপোর্টের লবিংয়ের টিকিট বের করে ইমোশনাল হয়ে ভাবছিল হ্যাপি। অর্থাৎ হ্যাপি প্লেনে ছিল না, সব কল্পনা করছিল। কাব্যিয়া রাজীব সহ সবাই এসে দেখে হ্যাপি ওই টিকিট হাতে নিয়ে কাঁদছে। তাই কাব্যিয়া বলে, তুমি কিনা সামান্য এক টিকিটের জন্য কান্না করছো? হ্যাপি কিছু না জানিয়ে চুপচাপ বলে, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। অন্যদিকে বাড়িতে কাথামুথু ছেলেকে শুধু মিস করতে থাকে, এজন্য দেয়ালে টাঙানো হ্যাপির সাথে থাকা ছবি বারবার দেখে। একটু পরেই রাজীব সহ সবাই চলে আসে কাথামুথুর কাছে। তারা বিদেশে না গিয়ে সেখানে চলে আসে। আর এইটার একটা ইন্টারেস্টিং কারণও আছে। রাজীব এসেই কাথামুথুকে হাত জোর করে সরি বলে, এমনকি পায়েও পড়ে। এরপর হ্যাপির কাছে থাকা ট্রেনের টিকিট এবং কাথামুথুর তাকে নিয়ে ট্রেনের টিকিট একত্রিত করে কাথামুথুকে দেখায়। হ্যাঁ, সেদিন ট্রেনে রাজীব এবং তার ওয়াইফই ছিল। রাজীব একটা জব ইন্টারভিউয়ের জন্য শহরে যাচ্ছিল। সেই সময় ওয়াইফও ছিল প্রেগনেন্ট। আর কাথামুথু রাজীবকে তার ট্রেনের টিকিট দিয়ে বলেছিল, হয়তো আপনার আমাকে মনে থাকবে না, কিন্তু আমি আপনাকে মনে করব। এবার রাজীব বেশ ইমোশনাল হয়ে পড়ে, বারবার সরি চেয়ে বলে, আপনাকে আমি চিনতে পারিনি, শুধুমাত্র আপনার কারণেই আমার জীবন বদলে গিয়েছিল। মুহূর্তের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। কাথামুথু রাজীবকে আলিঙ্গন করে সান্ত্বনা দেয়। এরপর হ্যাপি ইমোশনাল হয়ে বেরিয়ে আসে মুভির সেই শুরুর জায়গাতে। সেখানে এসে ভাবে, যে বাবা ছোট থেকে সবসময় আগলে রাখত, সেই বাবাকে বড় হওয়ার পর কিনা সে পাত্তাই দেয়নি। এর চেয়ে আফসোসের আর কিছুই হতে পারে না। একটু পর কাথামুথু সেখানে আসে। কোনো কথা না বলে হ্যাপির কাঁধে হাত রাখে। হ্যাপি তখন বলে, আমি তোমাকে 3টা শব্দ বলতে চাই বাবা, আমি তোমাকে ভালোবাসি। এরকম সুন্দর মোমেন্টের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। খুব সুন্দর একটা গল্প,
মুভিতে বেশিরভাগ সময় কমেডি এবং রোমান্স ব্যাপারটা থাকলেও শেষের গল্প একদম ইমোশনাল করে দেওয়ার মতো। আমাদের বাবা মা আমাদের কত আদরে বড় করে, আর আমরা কিনা বড় হওয়ার পর তাদেরকে বোঝা মনে করি। তাই আসুন আমরা এখন থেকেই বাবাকে আগলে রাখার চেষ্টা করি, তাদের কাছে আমরাই সবচেয়ে আপন। যাই হোক, মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।